নগদ টাকা লেনদেন বৃদ্ধি পায় ঈদের বাজারে, নতুন নোটের চাহিদাও বাড়ে ঈদ উপহারের অংশ হিসাবে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে থাকা নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি থাকায় এবার ব্যাংকে নতুন নোট দিচ্ছে না। মুজিব বর্জনের এই অবস্থান কি সরকারের অবস্থান, নাকি সরকারও এই বিষয়কে মবকে ভয় পাচ্ছে? এটা আমি বলি, এটা ঠিক যে এইবার এটা একটা যেটা আমাদের ভুল হয়ে গেল। আমাদের মানে সেন্ট্রাল ব্যাংক এটা করতে পারতো কি, প্রথম থেকে ওদের নিজেদের বিচার সব আমরা বলে দিতে পারবো না, তাই না? এই যে ডিজাইনটা চেঞ্জ করা, এতগুলো ছবি, আমার সময় কোনো ছবি দেয়নি ফর স্ট্র্যাটেজিক রিজন দেয় নেই। কারণ কে বলছে কারো ছবি দিলে তখন আমি নজরুলের ছবি দেবো না, একদম রবীন্দ্রনাথ দেন, তা আমি বলছি কাকে বলছি ছবি অসুবিধা দেখি, মানে আমি বলে ছবি দরকার কি, তুমি হিস্টোরিক রিলিক্স গুলি দাও, কেউ চ্যালেঞ্জ করে, তখন কেউ চ্যালেঞ্জই করলে মসজিদ মন্দির গুলি দেওয়া হয়েছে। আচ্ছা যা এসের ছবিটা আসছে বঙ্গবন্ধুর ছবি, এখন এইগুলো শেষ হয়ে যাচ্ছে। ওরা ডিজাইনটা দিয়েছে অনেক পরে এবং সেটা আমরা দ্রুত ইস্যু করেছি, এখন বলতে সময় লাগবে। এটা নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টাও বেশ উষ্ণ প্রকার আমাকে সেদিন বলে এত দেরিতে আসছে কেন তোমার লোকজন, আমি আমার লোকজন তো না, এটা বাংলাদেশ ব্যাংকের করে। তো আমরা ওরা 1-2 দিনের মধ্যে দিয়ে দিয়েছি, অথবা এটা সময় লাগছে, ওরা শুরু করছে এপ্রিল মাসে দিতে পারবে। কিন্তু এখন স্ট্যান্ডটা হলো ওরা বলছে যে পুরোনো টাকা কিছু আছে, পুরোনো টাকা মানে নতুন টাকা পুরোনো আদলে যেটা আছে ওদের 500-1000 টাকা, এটা করবো কিনা। প্রথম ওরা অ্যানাউন্স করেছিল, আমরা বলবো যে না, কারণ এই গভর্নমেন্ট আসছে, কারণ তুমি ওরাই বলবে তখন তোমরা দিতে পারছো না টাকা, ওগুলো দিচ্ছে কেন, বেশিরভাগ কিন্তু অপোজ করবে এটা কেন ওই টাকা। আর লোকে যারা ধারণা নতুন টাকা দিলে ভালো হয়, তা আমি বলছি যে না, একটু শর্টেজ হোক, দরকার লোকজন ক্রেডিট কার্ড ইউজ করবে, দরকার হলে তোর ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করবে, ইউএন কার্ডে এত ক্যাশ ট্রানজাকশন দরকার কি এত, আর নিয়ে গিয়ে লোকজনকে উপহার দেবো টাকার নোট। স্যার আপনাদের যেহেতু বুদ্ধি বেশি, আপনারা আমাদের শিক্ষক, আপনারা তো সব ক্ষেত্রে একটা সলিউশনের জায়গাতে একটা কথা বলতে পারবেন স্যার, কিন্তু মানে সবই বন্ধ করে দিলে কিছু আসে যায় না। কিন্তু ঈদের সময় নতুন টাকা, এটা একটা ঐতিহ্য, এটা তো আগে থেকে, এবং ঈদ তো হঠাৎ করে আসে না স্যার, মানে এ তো ঈদ নির্বাহী, ঈদ তো না না সেটা আমি স্বীকার করবো খালেদ, যে এইটা যদি আরেকটু আগে প্ল্যান করলো, ধরেন সেপ্টেম্বরে বা অগাস্ট সেপ্টেম্বর থেকে গভর্নর আসছে, তখন যদি চট করে প্ল্যান করতো, এতদিনে আমরা জানুয়ারির দিকে টাকাটা পেতাম, এটা যেতে হতো। আসছে তো আমার কাছে ডিজাইন আসছে মাত্র ধরেন ডিসেম্বরের কত তারিখে, এবং প্রধান উপদেষ্টার সাথে সাথে 1-2 দিনে ওদেরকে ডেকেছে ডিজাইন, উনি ইভেন ডেকে ডিজাইনের কাম করে ওদেরকে পাঠাও আমার সামনে, আমি দিয়ে দিই। তো এইবার এটা আনফরচুনেট, এইবার নতুন টাকার ডিজাইনে তাহলে ব্যক্তি থাকতেছে না স্যার, তেমন কোনো ব্যক্তি থাকবে না। জি, ওকে। আওয়ামী লীগ সরকারের আমরা একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, যে আপনি জানেন যে এটা বলা হচ্ছে যে শেখ হাসিনা সরকারে, যখন শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী, তখন প্রতি মাসে $1.33 বিলিয়ন, অর্থাৎ বছরে $16 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। প্রশ্ন হচ্ছে যে আপনারা 7 মাস ছিলেন, এই 7 মাসে তো আসলে এই ডলারটার পাচার হতে পারে নাই, সেই ডলার থেকে আসলে জমা হয়েছে, এই ডলারটার আসলে কি অবস্থা? $16 বিলিয়ন পাচার হয়েছে, এটি আসলে আমরা একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাছ থেকে এটি পেয়েছি, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শ্বেতপত্র প্রণয়ন কমিটিতে ছিলেন। ডক্টর সালাউদ্দিন আহমেদ, না যেটা পাচার হয়েছে এখনো পাইনি, আমরা তো প্রাণপণ চেষ্টা করছি, এটাকে লোকজনকে আইডেন্টিফাই করা হয়েছে এবং এটা ব্যাপারে লিগাল প্রসেস আমরা শুরু করব। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু, বিশেষ করে ব্রিটেনের একটা টিম বাংলাদেশ ব্যাংকে আসছে, ওরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দেবে, আর মোটামুটি কাজ এবং মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স কি হবে সেটা নিয়ে আমরা গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে ওনাকে আমরা ব্রিফ করেছি সমস্তটা। এটা এক নাম্বার। আর দ্বিতীয়ত হলো অলরেডি আপনার যারা পাচার করেছে তার মধ্যে 11টা খুব সেন্সিটিভ কেস, যেটা 1 নম্বরে আছেন আগের প্রধানমন্ত্রী। 11টা কেসকে এটা পার্সু করবো আমরা খুব সিরিয়াসলি। তারপরে অবশ্য অ্যান্টি কারাপশন কমিশন ডিসিশন নিয়েছে 200 কোটি টাকার উপরে যারা বাজারে ইনভলভ হয়েছে তাদেরটাও ধরবে, কিন্তু প্রায়োরিটি হলো 11টা। এর মধ্যে সামিট গ্রুপ আছে, এর মধ্যে আপনার এই তো এসালাম আছে, এবং শেখ হাসিনা ওনারও অ্যাকাউন্ট আছে, সবগুলো মিলে এইটা একটা। আরেকটা যেটা হয়েছে ইতিমধ্যে কিন্তু যারা বড়রা তো আছেই, এবং মাঝারি যারা টাকা পাচার করে তাদের সবাই পার্সোনাল অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তাদের কোনো অ্যাকাউন্টে অপারেটিভ না, কিন্তু তাদের বিজনেস অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়নি, কারণ বিজনেস অ্যাকাউন্টগুলো ফ্রিজ করলে ব্যবসা বাণিজ্য বসে যাবে। যেমন সালমান রহমানের বেক্সিমকোর
বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, শাইন পুকুর এবং অন্যান্য বিজনেসও তারা করতে পারবে না, যেমন সামিটেরও এগুলো কিন্তু ওপেন আছে। তো ওটা বাংলাদেশ ব্যাংক এগুলো ট্র্যাক করছে। তো সব দিক দিয়ে কিন্তু আমরা একটা টাকাটা আনার চেষ্টা করি, তবে একটা মেসেজ গেছে, এটা সবচেয়ে বড় একটা শিক্ষা, যে এইরকম যদি টাকা পাচার করে কেউ ভবিষ্যতে, এরা পার পাওয়ার কথা না, কারণ যথেষ্ট তাদের কষ্ট ভোগ করতে হচ্ছে। কারণ অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো জয়েন্ট অ্যাকাউন্ট আছে ওয়াইফের সাথে, সেগুলো বন্ধ। কারণ আমাদের কাছে বহু রিকোয়েস্ট আছে, ছেড়ে দেন আমার ওয়াইফের কষ্ট হচ্ছে। না, এটা ইন্টারেস্টিং, কিন্তু আমি আরেকটা জিনিস একটু জানতে চাই, যে যদি এই 7 মাস টাকা পাচার বন্ধ থাকে, অর্থাৎ এই 7 মাসে ওই হিসাবে $9.31 বিলিয়ন বাড়তি জমে যাওয়ার কথা, এটা কি আসলে আমরা এরকম সরল অঙ্ক করতে পারবো, যেহেতু পাচার হয় না? না, সরল অঙ্ক করে, কারণ এখন হয়েছে কি জানে, যেটা পাচার হয়ে গেছে সেটাতে কিন্তু চলে গেছে, এবং আপনি দেখবেন রিজার্ভ যায় 42 বিলিয়ন থেকে কত নেমে আসছে, কিছু বিক্রি করছে, তারপর এখন 20-এর মধ্যে আমরা কোন রকমে রাখছি। অতএব দেশে এই বিদেশিটা এসে পাচ্ছি না। আর দেশের যেটা টাকা থাকার কথা, মানে যে ওরা যে কিছু পাচার হয়েছে দেশে, সব টাকাই কিন্তু সব পাচারে চলে গেছে। যেমন এক্সাম্পল, একটা ব্যাংকের চেয়ারম্যান প্রায় 60% টাকা সব নিয়ে চলে গেছে, আরেকটাতে প্রায় 50%। তারপর সালমান তো ধার করে করে 50,000 কোটি টাকা নিয়ে গেছে। আবার এই টাকাগুলো এখন ডিফিকাল্ট, কোথায় আছে হদিস, বিশেষ করে তাদের সাঙ্গপাঙ্গ। এটা হয়েছে কি, এগুলো ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, এটা কিন্তু মেইন স্ট্রিমে আসছে না। ওকে, বুঝতে পারছি, কিন্তু পাচার বন্ধ হয়েছে, তাহলে রিজার্ভ বাড়ছে না কেন? না, রিজার্ভ বাড়ছে না কারণ পাচার বন্ধ হয়েছে। এখন রিজার্ভ আগে যেটা পাচার হতো, মানে যেটা এডিশনাল, সেই এডিশনাল টাকাটা আগে আলাদা এসে হতো, আগেও যে খুব বেশি যোগ হতো তা না। অতএব তখন থেকে কিন্তু রিজার্ভ আর বাড়েই নাই, রিজার্ভটা মেইনলি বেড়েছে আমাদের দেশে রেমিটেন্স আর এক্সপোর্ট, এই দুটো যেটা আমরা দেখি এসে করি, যেটা কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, সেখানে বেড়েছে। আর ইনভেস্টমেন্ট যেটা ব্যালেন্স অফ পেমেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, সেটা কিন্তু নেগেটিভ ছিল সব বেশিরভাগ। অর্থাৎ ইনভেস্টমেন্ট হয় নাই, এই টাকাটা যারা বাইরে এবং এই টাকাটা তো ফাইন্যান্সিয়াল ইস্যুতে আসে না মেইন স্ট্রিমে। এটা আপনার, এটাকে আমরা বলি যে সেকেন্ড টিয়ার ইকোনমি চলছে, ব্যবসা বাণিজ্য কিন্তু চলেছে ভেতরে ভেতরে, ওদের ব্যবসা, যেটা আমরা বলি কালো ব্ল্যাক ইকোনমি, ওখানে চলছে। এখন এই টাকাটাতে তো ব্ল্যাক ইকোনমিটা বন্ধ হয়েছে, এবং সেই টাকাটা তো আমরা ট্রেস করা ডিফিকাল্ট হচ্ছে কোথায় চলে গেছে টাকাটা। এই জন্য আপনি দেখবেন ব্যবসা বাণিজ্যের কিন্তু মন্থর হতে আসছে। শুধু ব্যাংকের টাকা দিয়ে তো, ঋণ দিয়ে তো ওই ব্যবসা বাণিজ্য চলতো না, চলতো বেশিরভাগ ওদের ব্ল্যাক ইকোনমি, ওই টাকাটা দিয়ে অনেক ব্যবসা বাণিজ্য চলতো। ওকে, আচ্ছা, গত 15 বছর আর্থিক খাত নিয়ে এরকম ব্ল্যাক ইকোনমির কথা নিয়ে বা নানা ধরনের অভিযোগ রয়েছে। আমরা দেখছি যে সরকার সংবিধানের সংস্কার, নির্বাচনী সংস্কার, রাজনৈতিক সংস্কার নিয়ে যতটা মনোযোগী, আর্থিক খাতের সংস্কার নিয়ে একটা অভিযোগ হচ্ছে সেই পরিমাণ আগ্রহ নাই। এইটা নিয়ে হতাশা প্রকাশ করেছেন আবার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। প্রথম আলোকে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রতিবেদনটি গ্রহণ বা ওন করেছেন, কিন্তু তার উপদেষ্টা পরিষদে যারা প্রাসঙ্গিক তারা গ্রহণ করেননি। সবচেয়ে বেশি প্রাসঙ্গিক তো আপনি কি সেই শ্বেতপত্রটি গ্রহণ করেন নাই? না, গ্রহণ তো উনি করেছেন, আমিও সেদিন শুনে। শ্বেতপত্রতে বেশিরভাগ হলো এটা পোস্টমর্টেমের, কেন হয়েছে, কারা করেছে, এইটা ওখানে পাচার হয়েছে, এখানে ট্রেড ইস্যুতে গেছে, আমলারা নিয়েছে টাকা, তারপর ব্যবসায়ীরা নিয়েছে টাকা, এইগুলো। অতএব এখানে একটা অ্যামাউন্ট বলেছে। আর প্রেসক্রিপশনে যেটা, মানে প্রেসক্রিপ্টে যেটা রিকমেন্ডেশন, সেটা থেকে আমরা টাকা নিয়ে আসেন, আপনারা সে ট্যাক্স বাড়ান, কমান, এইগুলো। অতএব এইগুলো কংক্রিট না, যে আমরা যে নেই তা না। কিন্তু এখন এটা অনেকে মনে করছে যে ওনার সাথে কথা বলে সবার সাথে কথা আমরা নেব। পলিসি কিন্তু পাবলিক ভিউজ ওর সাথে নেওয়া যায় না। আমরা নিয়েছি কগনিজেন্সে, এবং অনেক, আমি ফাইন্যান্স মিনিস্টার একটা জিনিস আমি বলি, আমি তো কম কথা বলি, ভেতরে ভেতরে কিন্তু অনেক অ্যাকশন না হচ্ছে। এটারই চিহ্নটা আপনি দেখবেন, এই রোজার মাসে এবার সবচেয়ে স্থিতিশীল, এটা কি হঠাৎ করে চলে আসছে নাকি? তারপর ব্যাংকগুলি মোটর ফিরে আসছে, ইসলামী ব্যাংক যেমন টার্ন অ্যারাউন্ড করছে। অত হচ্ছে, ওদেরটা যে নেই না এটা ঠিক না। ওরা যেটা চেয়েছিল বা মনে মনে চেয়েছিল যারা এই শরীর ইকোনমি, ওদেরকে আমি একটা টাস্ক ফোর্স করি। অর্থাৎ আমি বলছি যে টাস্ক ফোর্স তো অলরেডি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, সে টাস্ক ফোর্স হলো
এই যে মানি লন্ডারিং ব্যাপার, সেখানে এসএস এর মেম্বার আছে, সবাই আছে, দে আর ডুইং দিস জব। এনবিআর যে সংস্কারগুলি হচ্ছে আমরা যেটা করছি, আমরা ফাইন্যান্স মিনিস্ট্রি, এখানে যথেষ্ট এক্সপার্ট আছে আমাদের। আমার ফাইন্যান্স ডিভিশনে 11-12 জন পিএইচডি আছে এডিশনাল সেক্রেটারি, হু হ্যাভ গট প্র্যাকটিক্যাল নলেজ, মানে বাজেট ব্যালেন্স কিভাবে হয়। এখন যদি অর্থনীতি তাত্ত্বিক দিক দিয়ে তো আপনি এই অর্থনীতি পরিচয় নিতে পারবেন না। তো অর্থাৎ এইটা ওদের একটু যে আমরা তাদের ডাকি নেই কেন, ডাকি না, কিন্তু ওদের জিনিসটা কগনিজেন্স নেওয়া হচ্ছে। আরেকটা জিনিস, আরেকটা আপনার রিপোর্ট আসছে, সেটা হলো আপনার প্ল্যানিং কমিশন ডক্টর ফেরদৌসের নেতৃত্বে, ওইটাতে বরং কিছুটা ডিটেল আছে, ওইখানে বরং রিকমেন্ডেশন গুলো খুব বেশ কংক্রিট, প্র্যাগমেটিক। এবং এটা যেহেতু প্ল্যানিং কমিশন করেছে প্রফেসর ওয়াহিদুর মাহমুদের উদ্যোগে, ওইখানে কিন্তু কত করে, অর্থাৎ আমরা দুইটা নিয়েই কিন্তু কয়েকদিন আগে আমি একটা স্ট্র্যাটেজি ডকুমেন্ট করেছি। স্ট্র্যাটেজি ডকুমেন্টটা আমার চিফ এডিটর বলতে, আমরা যত করছি কি করবো এগুলো করে প্রমাণ কি, তাদের আমরা একটা প্রেজেন্টেশন দিচ্ছি, ওখানে ওয়াহিদুর মাহমুদ সবাই ছিল, ওইখানে কিন্তু দুইটার রিকমেন্ডেশন নিয়ে আমরা এই জিনিস করছি, বাস আমাদের কাছে কিন্তু তথ্য যেগুলো আছে সেগুলি আমরা নিয়েছি। একটা জিনিস মনে রাখবে যে কোর্ট করেছে যে তথ্য শ্বেতপত্রে, সেগুলো তো দেখো খুব অথেন্টিকেটেড না হলে আমি তো বলতে পারবো না, আই ক্যানট ওন ইট। কিছু কিছু তথ্য আছে সেটা আমার ইসের সাথে মিলে না, ডেটা, বাংলাদেশ ব্যাংকের ডেটা, ট্রেড ডেটা। এখন আমি কি করে বলছি ওরা সঠিক বলেছে? ওরা তো বিভিন্ন জায়গায় স্টাডি করেছে, বিভিন্ন কোর্টে থেকে নিয়েছে। অতএব এইগুলো তো আমি একটু সাবধান হতে হবে। আমরা বলেছি দেবপ্রিয় সামনে যখন ছিল, আমি দেখেন এখানে প্রেসক্রিপশন কিছু তেমন খুব হালকা, কিন্তু এইগুলো ডেটাগুলো ওন করে আমাকে পলিসিতে নিয়ে আরো চিন্তা ভাবনা করতে হচ্ছে। অতএব এই অভিযোগটা ঠিক না, অভিযোগ না, তাদের একটু আফসোস আর কি, এবং নিচ্ছে না তা মোটেও না। না, সে উনার সাক্ষাৎকার পরে আমার কাছে মনে হয়েছে যে সবাই, আমার মনে হয়েছে এটা, মানে উনি যদিও কোনো নাম বলেন নাই, উনি খুব সংশ্লিষ্ট কথা বলেছেন, তো মনে হয়েছে যে আপনি আসলে খুব বেশি পছন্দ করেন নাই শ্বেতপত্রের বিভিন্ন কিছু, মনে হয়েছে আর কি, সেটা নিয়ে ওনার। আমি কি বললাম একটু না না জি, আপনি আমার কাছে এবার পরিষ্কার হয়েছে প্রেসক্রিপটিভ জিনিস না। ধরে না কেউ যদি আমাকে বলে ওদের মেম্বার ওদের ভ্যাট কমে দেন, ডিরেক্ট ট্যাক্স বাড়ান, বলেন ডিরেক্ট ট্যাক্স কিভাবে বাড়াবো, কোন কোন জায়গায়। আর যদি বলতো যে ডিরেক্ট ট্যাক্স বাড়ান, নতুন ক্ষেত্রতে আপনি ডিরেক্ট ট্যাক্স দেন, ভ্যাট আরো বিভিন্ন জায়গায় যারা ভ্যাট কাভার না সেগুলি যা, ওরা তো প্র্যাকটিস, যেটা ইনফ্যাক্ট আমার এনবিআরের লোকজন এবং অন্যরা তো ঠিকই ওরা এগুলি বার করছে। প্র্যাকটিক্যাল যাদের ইসে আছে, আর তারা কিন্তু মোটামুটি, ওদের তো বিরাট ডিগ্রি আছে, আমাদের যারা আছে তারাও, কিন্তু তারা বাইরে গিয়ে কথাবার্তা বলে না, এমন কিছু তারাও খুব। আর আমি তো মোটামুটি আমার সম্যক ধারণা আছে বাংলাদেশের বিষয়গুলো ওভার দ্য ইয়ার। আমি একটু পরের প্রসঙ্গে যাই, যে সেটা হলো যে আপনার সরকার শুরু থেকে এইটা বলছে যে 15 বছরে যথেষ্ট পরিমাণে লুটপাট হয়েছে। আসলে এটা বলার কিছু নাই, এটা একদম স্পষ্ট, এবং আঙ্গুল ফুলে মানুষ কলা গাছ হয়, আওয়ামী লীগের লিডারদেরকে আমরা আঙ্গুল ফুলে মানে বট গাছ বা বাওয়াব গাছও আসলে হতে দেখেছি। হাজার কোটি টাকা পাচার হয়েছে, এটা ঠিক, দেশে বিদেশে সুযোগ প্রয়োগ করে আওয়ামী লীগ সরকার অর্থনৈতিক অগ্রগতি দেখিয়েছে, কিন্তু ফ্যাক্ট রিমেন্স ওরা এলডিসি থেকে উত্তরণের 2টা সূচকে কোয়ালিফাই করেছিল, এবং আপনার সরকারও বা আপনিও আপনারা বৈঠক করে আপনারা ঠিক করলেন 2026 সালে আসলে এলডিসি থেকে উত্তর হবে। এটা কি আসলে প্রকারান্তরে আওয়ামী লীগ যে অর্থনীতিটাকে ঠিক পথে রেখেছিল, যদি আমি জাতীয় বা বেষ্টিক অর্থনীতির কথা বলি, এইটা প্রমাণ করে কিনা? এইটা আমি বলি শুধু আওয়ামী লীগ ধারাবাহিক ভাবে, আমি সবসময় বলছি 53 বছরে কিন্তু বাংলাদেশের অনেক চড়াই উতরাই পেরিয়ে কিন্তু মোটামুটি কিন্তু একটা সন্তোষজনক উন্নতি হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু একটা পার্টিকুলার সরকারের জন্য না, এটা ধারাবাহিক ভাবে, এবং দোষটা অনেক সময় আসছে 15 বছরের জন্য। আমরা কিন্তু আরো যেটা আমরা বলি কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট, যে ওরা যদি 15 বছরে যদি একটু বেটার আরো পারফর্ম করতো, করাপশন না হতো, স্বজনপ্রীতি না হতো, বাংলাদেশে এতদিনে কিন্তু মিডল ইনকাম গিয়ে বরং আপার মিডল ইনকামের দিকে যেতে পারতো, সেটা হয় না। অতএব আমরা দেখেছি যে মাইক্রো ইস্যুতে, যেটা আপনি যেবার 3টা ইন্ডিকেটর, পার ক্যাপিটাল ইনকাম বেড়েছে, অফকোর্স ইকোনমিক সাইজ বেড়েছে, ব্যবসা বাণিজ্য বেড়েছে, এক্সপোর্ট বেড়েছে, এসএমই খাতে বেড়েছে, তাই না? আর কৃষি তো আমাদের মোটামুটি ধারাবাহিক ভাবে ভালো করছে, শুধু বন্যা মানে এসে ছাড়া। আর আপনার যেটা হিউম্যান রিসোর্সটা একটু আমাদের গ্যাপ আছে, একটু ভালনারেবিলিটিটাও কিছুটা আছে। অতএব 3টা যদি আপনি কম্পেয়ার করেন, যারা সেটা এটা ইউএনডিপি যেটা, ওরা দেখে যে বাংলাদেশের অন্য দেশের তুলনায়
ধারাবাহিক রূপে কিন্তু যাচ্ছে। মাঝে মাঝে ইনফ্লেশন বাড়ছে, এখন এইবার যেমন ইনফ্লেশন বাড়ছে, কিন্তু পার্কে ক্যাপিটা কমে বা জিডিপি কমে যাচ্ছে বা ব্যবসা বাণিজ্যের পরিধি কমে যাচ্ছে সেটা না, স্লো তো হচ্ছে। অতএব সেই দিকে বলবো ডেফিনেটলি আমাদের ম্যাক্রো ইকোনমিক যেটা সেটা আছে, সেটা মোটামুটি সে পর্যায়ে চলবে না। আর্থিক দিকে টাকা পয়সা চুরি গিয়ে এটা আমি যেটা সবসময় খাদের কিনারে চলে আসছিলাম, আমরা ওটাকে স্টপ করেছি। অর্থাৎ এই দিক দিয়ে আপনি বলতে পারেন ইনডিরেক্টলি ওভার দ্য ইয়ার যেগুলো করেছে সেগুলো মোটামুটি কিন্তু আমাদেরকে একেবারে ধ্বংসের মধ্যে নিয়ে যায়নি, কিন্তু আমাদেরকে অনেক ডিফিকাল্ট সিচুয়েশন নিয়েছে, যেটা আমাদের বাংলাদেশ শুধু আরো বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক সেক্টরে বা ওভারঅল এর সাথে মোটা দাগে ডেভেলপমেন্ট হয়েছে। ডেভেলপমেন্ট ফলটা কিন্তু ফ্রুটসটা কিন্তু সাধারণ মানুষ পায়নি, এইটাই সবচেয়ে বড়। এই বৈষম্যের জায়গায় যেটা হয়েছে, আপনি রিলেটিভলি গরিব লোকেরা তাদের কিন্তু সেরকম ভাবে তাদের আয় বাড়েনি, মুসলিমেও কিছু লোকে আবার রিজিয়নালও ডিসপ্যারিটি হয়েছে। আমরা এই মানে স্বাভাবিকভাবে একটা সোজা প্রশ্ন করলে, গরিব মানুষ কি এই আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে তুলনামূলকভাবে ভালো বেশি আছে? এটা আমি বলছি হ্যাঁ, খারাপ নাই, কিন্তু খারাপ নাই মানে আমি বলছি যে তারা যে সেটা ছিল, বরং তারা একটু একটু ইসে পাচ্ছে। তাদেরকে আমরা বলছি যে তোমরা ভবিষ্যতে তোমার স্কোপটা, উন্নয়নের ফলটা তোমাদের আরো বেশি পৌঁছাবে। এই জন্যই কিন্তু আমরা চেষ্টা করছি তাদের সোশ্যাল সেক্টর, তাদের জীবিকাটার উপর, শুধু পার ক্যাপিটাল ইনকাম, শুধু জীবিকা না, এবং কোয়ালিটি অফ লাইফ এটাকে বাড়াবার জন্য এটা কিন্তু আমরা সচেষ্ট হচ্ছি বিভিন্ন জায়গায়। আচ্ছা, আমি পরবর্তী প্রসঙ্গে যাই। খালি আমি ইয়াটা বলে রাখি যে আপনি জীবিকা, পার ক্যাপিটা ইনকাম শুধু না, সমস্তটা দিয়ে আপনি কি সোশ্যাল সেফটি নেটের ক্ষেত্রে আপনি এই কথা বলতে পারতেছেন, মানে যারা একেবারে প্রান্তিক তাদেরকেও কি, নাকি পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে সোশ্যাল সেফটি নেটটা একটু স্ট্রঙ্গার থাকে? আমি বলি সোশ্যাল সেফটি নেটটা যেটা হয়েছিল গতবার, বরং পলিটিক্যাল গভর্নমেন্ট হাতে যেটা অসুবিধা হয়েছে, যেটা ক্ষতি হয়েছে, প্রায় 127টা সোশ্যাল সেফটি নেটের প্রজেক্ট আছে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে। টাকা পয়সার দিক দিয়ে কিন্তু খুব অপ্রতুল না, কিন্তু যারা বেনিফিশিয়ারিজ, এই যে 1 কোটির লোকের কাছে যাওয়া, তা আমাদের প্রায় 20 লক্ষ লোকই হলো আপনার আনডিজার্ভিং মেম্বারের ভাই বোন, এটা সেটা। অতএব 80 লক্ষ এনে ওয়েস্টেজ হয়েছে। অতএব সেই টাকাটা যদি থাকতো, আপনি পরিধি বাড়াতে পারতেন, বা অ্যালাউন্সটা যে বর্ষ 500 টাকা, ওটাকে আরো বেশি দিতে পারতেন। অতএব এই জিনিসটা কিন্তু ইফেক্টিভ হয় না। এমনি ছিল সোশ্যাল সেক্টরে, এখন আমরা বলছি যে এইখানে বেশি নজর দেওয়া। এবং ইনফ্যাক্ট বলি আমি যে ডোনাররা যখন আমাদের কাছে আসে, ওয়ার্ল্ড ব্যাংক বলে এডিবি আসে বা বায়োলেটারাল, ওরা বলে তোমরা একদম একটা ফান্ডামেন্টাল ব্যবসা হিসেবে করবে, কিন্তু সোশ্যাল সেক্টরকে তুমি ইসে করতে পারবে না, মানে এমফেসিস দিতে হবে। সেটা রিসেন্টলি এই আগামী বাজেটের জন্য আমি যেটা করেছি, ফিগারটা বলবো না, আমি সবগুলো ভাতা কিন্তু মার্জিনালি বাড়িয়ে দিয়েছি। বর্ষ থেকে, প্রতিবন্ধী থেকে, মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী, সবগুলো আমি ইন্টারন্যাশনাল মিটিং আমি প্রিসাইড করে আমরা হয়েছে। আমার এখানে প্রায় আমার তার মানে প্রায় 30,000 কোটি টাকা বেশি লাগবে এই সেক্টরে, সোশ্যাল সেক্টরে। তখন আমি বলতে দেবো মানে সোশ্যাল সেফটি নেটে আপনি মনোযোগ আরো বেশি দিচ্ছেন। আচ্ছা, আমি যেহেতু আপনি বাজেটের প্রসঙ্গ আনলেন, আমি এটা একটু বলতে চাইছি, জাতীয় নির্বাচন রোডম্যাপ এখনো ঠিক হয় নাই। মানে আসলে ইলেকশনটা কবে হবে, সরকারের শীর্ষ পর্যায় থেকে কখনো বলা হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হবে, কখনো বলা হচ্ছে যে জুনের পরে নির্বাচন পেছানোর কিছু নাই। তা অনেকে বলতেছেন যে না, ওই বিচার না করে, সেটা না করে, সেটা না করে বিচার করা যাইতে পারবে না। তো ক্ষমতার মেয়াদ না জেনে আসলে একটা অর্থ বছরে বাজেট করা তো নিশ্চয়ই একটা চ্যালেঞ্জের। 6 মাস পর না নতুন 1 বছর পর সরকার আসতেছে, সেটা আপনি কোনটা মাথায় রেখে আপনি এটা করতেছেন? আচ্ছা, আমি বলি এটা অনেকে জিজ্ঞেস করেছে, সেদিন অর্থনীতিবিদরা আসছিল পরশুদিন, রেহমান সমান সহ সমস্ত সিনিয়র অর্থনীতি, দেবপ্রিয় আসে নাই, কারণ যাক রেহমান সমান আসছে, অনেকে আসছে যারা, যা হোক সেখানে একই প্রশ্ন। তখন আমরা প্রথমত আমরা বাজেটটাকে রিভাইজ করি। রিভাইজ বাজেটটা এই কয়েকদিন আগে আমরা মন্ত্রণালয়কে বলেছে, রিভাইজ বাজেটটা আমরা খুব বেশি কিন্তু টিঙ্কারিং করি নাই। একটা বিষয় এসে করেছি যে বিষয় রাষ্ট্রসভা না, এডিবিটা যেগুলো প্রজেক্ট গুলো আপনার একদম যাচ্ছে, দেখো 10, 12, 15 বছর হয়েছে, প্রোগ্রেস 2%, 4%, 5%, সেগুলো আমরা বলছি এখন আরেকগুলো আমরা রিভিজিট করবো, এগুলো করবো। সেটা প্ল্যানিং মিনিস্টার ডক্টর ওয়াহিদুল মহসিন আমি বসে আমরা একাধিকবার বসে ঠিক করেছি। অর্থাৎ এডিপি সাইডটাকে আমরা প্র্যাগম্যাটিক করছি রিভাইজ বাজেটে।
আর আমরা যেগুলো চলছে অনেক দূর চলে গেছে, ধরেন রূপপুর প্রজেক্ট প্রায় বহু টাকা ডিসবার্সমেন্ট, ওটা আমরা বলবো না বন্ধ করে দাও, ওটা আমাদের প্রয়োজন, তাই না? অর্থাৎ এইরকম কিন্তু কিছু কিছু আছে মনুমেন্ট প্রজেক্ট বলি আমি সাধারণত, মনুমেন্ট বিরাট বিরাট দেখবে লোকজন উপর থেকে তাকিয়ে থাকবে কিন্তু কাজ হবে না, সেই প্রজেক্টগুলোর ব্যাপারে আমরা রিভিজিট করছি, এক্সটেনশনের ব্যাপারে হতে হবে না, কিন্তু এডিবি আমরা প্রজেক্ট রাখবো যেখানে লোকাল এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, বিরাট বিরাট ক্যাটারপিলার বড় বড় যন্ত্রপাতি এনে হাই ইস্যু করবেন, বাট লোকাল রিসোর্স ব্যবহার করবেন। অতএব এইগুলো করছে, অর্থাৎ রিভাইজ বাজেটটা এটা হলো। সামনের বাজেটটা চ্যালেঞ্জ যেটা আপনি বলেন, অলরেডি তো আমরা সেটা একটা রূপরেখা আমরা প্রেজেন্ট করেছি কয়েকদিন আগে ফ্যাট বাজারের কাছে। মেইনলি হলে আমাদের কতগুলো চ্যালেঞ্জ আছে এখন। একটা হলো মূল্যস্ফীতির ব্যাপারটা, তার মানে বোথ সাপ্লাই সাইড ডিমান্ড সাইড, মনিটারি পলিসি ডিমান্ড সাইডে করছে, বাট দ্যাট ইজ নট এনাফ সাপ্লাই সাইডটা, এটা দেখতে পাচ্ছেন। আমি ট্যাক্স কমিয়ে দিয়েছি এসেনশিয়াল প্রোডাক্টে, ইভেন বাইরে চা আছে আজকে 50,000 মন চাল, 20,000 মন মসুর ঢালানোর জন্য আমরা পারমিশন দিয়েছি। অর্থাৎ এইগুলোতে একটা চাপ পড়ছে আমাদের মধ্যে, অর্থাৎ এইটা আমাদের বাজেটে কিন্তু এই প্রভিশনটা রাখতে হবে। দ্বিতীয়ত হলো আমাদের আরেকটা ইস্যু হলো কর্মসংস্থান করা। কর্মসংস্থান করতে হলে তো আমার যেতে হবে, বিগ ইন্ডাস্ট্রিতে আছে কিন্তু অন্য রয়েছে যারা বসে গেছে, যারা বিভিন্ন কারণে হয় না, যারা করাপশন না কিন্তু অন্য কারণে ম্যানেজমেন্ট প্রবলেম বা ডিস্টার্বেন্স হয়েছে। অনেক সময় দেখা গেছে 15 বছরে যারা রাজনৈতিক ছিল তার প্রতিপক্ষের বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজ করতে তারা দেয় নাই, বন্ধ করে দিয়েছে গ্যাস, বা লেবারের আনরেস্ট করতে বন্ধ হয়েছে, সেগুলো বাংলাদেশ ব্যাংক চেষ্টা করতে ব্যাংকের মাধ্যমে। এইটা একটা থাকবে যে প্রাইভেট সেক্টরকে উজ্জীবিত করা, এটা একটা বড়, সেখানে সাথে কিন্তু আমাদের রিলেটেড হবে ট্যাক্স পলিসি। আমার একটা মানে আপনার কথা শোনা তো আসলে অনেক বেশি ইনফরমেশনও ইয়াও জানা যায়, মানে বিষয়গুলি বোঝাও যায়, কিন্তু আমি একটা সরল বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনার কাছে কি মনে হয় একজন অর্থনীতিবিদ হিসেবে, এতদিন ধরে আপনি নানা পজিশনে আপনার বিশাল বিশাল আপনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশে, আপনার কাছে কি মনে হয় প্রফেসর ইউনূসের সরকারের মতো একটা সরকার থাকলে দেশের অর্থনীতির চালিকা শক্তি বা দেশের অর্থনীতির যে জোর সেইটা বাড়বে, নাকি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সেটা একটু সহজ হবে? মানে আপনার হোয়াট ইজ ইউর টেক? যেমন আপনার সাথে যখন কথা বলতেছি তখন অনেকে বলতেছেন যে আমরা মনে করি যে প্রফেসর ইউনূসের সরকার অনেকদিন থাকা উচিত, অনেকে আবার মনে করতেছে না, আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট না আসলে অর্থনীতিটার মধ্যে যেটা হচ্ছে জোর পাওয়া সেইটা পায় না। আপনি কি মনে করেন আসলে? হ্যাঁ, আমি এটা প্রায় আমাকে প্রশ্ন করে, আমি বলি পলিটিক্যাল গভর্নমেন্টের বিকল্প নেই, এটা আপনি জানেন, এটা তো ডেফিনেটলি আসতে হবে ইলেকশন। তবে পলিটিক্যাল গভর্নমেন্টের আমাদের যে এই গভর্নমেন্টটা যখন ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের হলো আমাদের যারা আছি, আমাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই, আমাদের কোনো এজেন্ডা নেই, কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টে আগের বার দেখছে প্রত্যেক কিন্তু ব্যাংকের মালিক, ইন্ডাস্ট্রির মালিক, এমপি এবং বিভিন্ন জায়গায়, অর্থাৎ ওদের একটা নেক্সাস ছিল। সাধারণ মানুষ এটা কিন্তু ওরা অনেকে বলে অলিগার আদার, অনেক কিন্তু কোনো চান্স পায়, কিন্তু এটাতে এটা নাই। অর্থাৎ একটা সুবিধা কি আমরা ওইটাকে আস্তে আস্তে আমরা ভাঙতে চেষ্টা করছি, এটা ডেফিনেটলি আমরা করবো। তবে এখন কিছু কিছু জিনিস আছে আমার মতে, যেটা কিছু আমি যেটা সবসময় বলি, আমার কিছু কিছু জিনিস ইমিডিয়েটলি আমরা করবো, এবং সবগুলো জিনিস হয়তো আমরা ডিসেম্বর শুরু করে দিয়ে যাব, কিন্তু আমরা ছাপ রেখে যাব, ফুটপ্রিন্ট। এবং এটা কালকে ওদিন ইকোনমিক্সরা বলেছে তোমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাও, তোমরা সব ইমপ্লিমেন্ট করতে পারবে না। এবং সেটা সিলেক্টিভ জিনিস দেখছি, বড় বড় এই যে ধরেন ব্যাংকিং আইন সংস্কার বা আরো বিরাট বিরাট, সেইগুলো এগুলো করা অনেক সময়ের ব্যাপার, এগুলো ইমপ্লিমেন্ট, অর্থাৎ পলিটিক্যাল গভর্নমেন্ট সেটা করতে পারে। তবে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে যদি আমাদের যদি পজিটিভ কাজগুলো যদি ওরা না ক্যারি আউট করে বা নিয়ে সামনে নেয়, তবে কিন্তু আরেকটা ডিজাস্টার হবে, কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট অনেক রকম থাকবে। আমরা চেষ্টা করছি, আমি সেটা বলি, আমি অনেক তাদের পলিটিশিয়ানদের সামনে বলছি, বিশেষ করে বিএনপির পলিটিশিয়ানদের সামনে, যে আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাব, সবটা হয়তো করতে পারবো না, কিছু কিছু ইমিডিয়েটলি যেমন এনবিআর সেপারেশন করবো, তারপর বাংলাদেশ ব্যাংকে ব্যাংক রেজুলেশন একটা অ্যাক্ট হবে কয়েকদিন পরে, অ্যাসেট গুলি কিভাবে রেজুলেট পয়সা কিভাবে রাখবে, কোন ব্যাংক থাকবে না, এগুলো কিন্তু এর মধ্যে ডিসেম্বর মধ্যে আমরা শুরু করবো। এবং প্রফেসর ইউনূস বলছে যেটা আমরা এটা করতে হবে, এগুলো বাকিগুলো আমরা করতে হয়তো একটু সময় লাগবে, সেগুলো হয়তো আগামী কনভেন্ট করবে। ধরেন স্যার, আপনার সঙ্গে আমার একটা পরিচয় আছে, এই পরিচয়টা যদি আওয়ামী লীগের অর্থমন্ত্রীর সময় আমার সঙ্গে থাকতো এবং আমি যদি একটা দুষ্ট লোক হইতাম, তাহলে আমি হয়তো ব্যাংকের থেকে
টাকা নিতাম এবং সেটা আমার ফেরত না দিলেও হইতো, বা আমি আরেকটা প্রজেক্ট নিতাম যে প্রজেক্টটা আমার কাছে যাইতো সেটা হইতো। সেইটা এখন আপনি আছেন, কেউ এটা করতে পারছে না, আমি এরকমই শুনি। ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, তিনি এইসবের মধ্যে নাই, সেজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো টাকা কামাতে পারতেছেন না বাজার করতে। কিন্তু ঘটনা হচ্ছে আপনারা যখন আসেন তখনও কি এগুলি বন্ধ হয়েছে? আসলে কেউ বিএনপি, কেউ জামায়াত, কেউ সমন্বয়ক, কেউ বৈষম্য বিরোধী ছাত্র, ইদানিং জানাপা করে তো টাকা এরকম করছে, মানে এগুলো হচ্ছে আমাদের কাছে খবর স্যার। তো আপনি কি এটাকে কিভাবে দেখেন? মানে যেই কারণে আপনাদের নাইলে কোনো লক্ষ্য নাই, কিন্তু 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 ফুটোটা তো রয়েই যাচ্ছে চৌবাচ্চায়। না, এটা আমি বলি এই প্রসঙ্গে, এটা আমরা দেখি আমাদের জিনিসগুলো, আমাদের গুড ইন্টেনশন আমরা যেগুলো করতে যাচ্ছি এগুলো কিন্তু খুব কন্ট্রোভার্সিয়ালও না। যেমন ব্যাংকের খেলাপি ঋণ আদায়, ট্যাক্স স্টেশনটা ইসে করা, তারপর রেভিনিউটা আরো জেনারেল বেশি করা, গরিব ট্যাক্সে বেশি না দেওয়া, এইগুলো আমরা চেষ্টা করি, এগুলো আমাদের কাজ করতে তো দেওয়া হচ্ছে না। মানে বাধা, আপনি একটা বাধা হলো আপনি একটা এক্সটার্নাল তো বাধা আছেই, নানা রকম আমাদের সম্বন্ধে নানা রকম প্রচার, এবং দেশের ভেতরে একটা কিছু করতে গেলেই উইথ ডিউ রেসপেক্ট টু দ্য প্রেস তারা ঝাঁপিয়ে পড়ে পজিটিভ দিকটা না দেখে নেগেটিভ, ওটা নেগেটিভ এটা করছে, অথবা এটা যেমন আমি এনবিআর সংস্কার করবো, দুইটা ভাগ করবো পলিসি, কারণ এনবিআর ভেতরে নানা রকম কারাপশন আছে। যে পলিসি করে সে আবার জাজমেন্ট দেয় যে না, আমি তুমি এত টাকা না দিলে তো আন্ডার টেবিল করে। এটাতে আবার অনেক লেখালেখি হচ্ছে, এই দুই ভাগ করে কি লাভ হবে। আমি পড়লাম, ওরা যে সময় আর্গুমেন্ট দিয়েছে, অতীতে অনেক হয়েছে এরকম ভাগ করেছে, তার মানে ওদের দেয়ার অ্যাডভোকেটিং যেগুলো যেন না করি। তা আমি বলছি নাথিং ডুইং, ওই যাই লেখক ওরা, কেউ সাংবাদিক কি লিখেছে, মানে ওয়েল ইনফর্ম না, পুরোনো একটা কাগজে ঘোরাঘুরি করছে। অতএব এই জিনিসটা যেটা বলি আমি, যে ওরা তো থেমে যায় নাই, এবং যারা করাপশন করার ভেতরে ভেতরে এখনো করছে। এবং এখানে একটা প্রবলেম, ওরা সিস্টেমটা কিন্তু নষ্ট হয়ে গেছে। ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি না থাকে তো হয়েছে কি, যারা করছে তারা তো এখনো আছে, আমরা তো সবকে বদলাতে পারি না। কিন্তু স্যার আমার প্রশ্ন হচ্ছে নতুনরা আসছে কিনা। মানে ইসপের একটা গল্প ছিল না, যে আমি ওই পারে গেলে ওই পুরনো যোগগুলি আমি পা থেকে সরাবো না, কারণ নতুনগুলি আসলে আবার নতুন করে খাইতে শুরু করবে। এখন নতুনরা আসছে কিনা, বিএনপি, জামাত, সমন্বয়ক, ছাত্র? হ্যাঁ, তাদের ইনফ্লুয়েন্স এখন আছেই, সেটা বিস্তারিত না করবো। তারা বলছে ওখানে গেলে ভালো হয়, এই ব্যবসাটা এইভাবে, এবং তারা কিন্তু কিছু কিছু জিনিস অ্যাডভোকেট করছে, যেটা আমি বলবো যে দেশের স্বার্থে করছে, কত জানি না, যার যার নিজের পরিচিত, আমি যেটা বললাম যে আপনি বললেন তার সাথে এই পরিচয়, তখন এটা বলেছে এইটা করে, তখন আমি বুঝতে পারি হঠাৎ করে উনি কেন এই সমস্ত কথাবার্তা। তারপরে এগুলি স্যার শুনে, মানে এগুলি শুনতে হয়, মানে এগুলি আপনারা কি করেন? আমি শুনি, আমি মোটামুটি আমি অ্যাক্সেসিবল। আমাকে অনেকে বলে স্যার এর আগে ফাইন্যান্স মিনিস্টারের কাছে আসতো, আসাটা ইম্পসিবল ছিল, আসতেই পারতো না, লোকাল লোটাস কামাল অফিসে আসতেন না, 4 বছর আসেনি, বাট এর আগে যেটা ছিলেন এগুলো তো আসতেন। আমি শুনি, শোনার পর আমি বলি আচ্ছা দেখবো, মাঝে মাঝে আমি বলি না এটা মোটামুটি শুনি। কিন্তু ওই যেটা বললাম যে ওই লোকগুলো আছে, সিস্টেমটা ওই রকম আছে। আরেকটা সবচেয়ে বেশি আমরা অনুভব করছি এখন, ল্যাক অফ প্রপার কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশনটা মানে কি, আপনি ধরেন বাংলাদেশ ব্যাংক একটা পলিসি নিয়েছে, গভর্নর একটা পলিসি নিয়েছে, ফাইন্যান্স মিনিস্টার একটা, নিচের লেভেলে অনেক আছে সে আগের স্টাইলেই চিন্তা ভাবনা করছে, ফাইল হতো আর 10 দিনের জায়গায় 20 দিন রেখে দিচ্ছে, এটা আমরা টের পাচ্ছি। অতএব সেটা মাঝে মাঝে আমি গভর্নরকে বলেছি, সে এখন বাইরে থেকে ছিল অনেকদিন, সে এতটা নোয়ান্স বুঝতে পারে না। এবং অন্য জায়গায় আমার মন্ত্রণালয়, আমারটা একটু কম হয় কারণ আমি অলওয়েজ ফলো আপ করি, অন্য জায়গায় অনেক ফাইল। আজকেও আমি একটা পারচেস কমিটির মিটিং, আমি তো চেয়ারম্যান, ওটা কতগুলো প্রেজেন্ট, আমি কাছে একটা ভালো একটা তথ্য দিল যে কতদিন লেগেছে এই সমস্ত প্রসেস করতে, টেন্ডার ডকুমেন্ট সাবমিট করতে, টেন্ডার ইসে করতে, বাধা ধরনের আছে যে 28 দিনে করবে, টেন্ডার ডকুমেন্ট আনতে সেটা লাগছে 2 মাস, টেন্ডার অ্যাপ্রাইজ করতে লাগছে 1 বছর, সেটা 30 দিনে করার কথা। তারপরে এটা মন্ত্রণালয়ে গেছে, মন্ত্রণালয় থেকে সেটা আসবে পারচেস কমিটিতে, সেখানে যেখানে 6-7 দিন লাগার কথা সেখানে লাগছে 2 মাস। তাই একটা আমি বললাম যে এটা কি, কয়েকটা মন্ত্রণালয় মধ্যে এটা তো আমরা দীর্ঘসূত্রিতা আগে। এখন আমি বলেছি এইগুলো করলে কিন্তু আমি কোনো প্রজেক্ট আমি কোনো পারচেস কমিটিতে পাস করবো না। অতএব এগুলো তো চলছে এখনো একই। স্যার এইটাই সবচেয়ে বেশি হতাশার। অনেকে আমাকে বলে যে, বা আমাদের বলে যে আমরা কি এই সরকারের প্রতি একেবারেই ক্রিটিক্যাল না, অনেকে আবার বলে আমরা অনেক বেশি ক্রিটিক্যাল। কিন্তু আমরা মাঝে মাঝে হতাশ লাগে যে আপনারা
এতগুলি ভালো লোক একসাথে তারপরে এই জিনিসগুলি চলতেছে, এইটা আপনাদের কাছে কেমন লাগে? মানে এটা আপনাদের কাছে একটা না পানিশমেন্ট পানিশমেন্ট লাগে কিনা? না না, এটা তো আমাদের অনেক অনেক অ্যাডভাইজারে তো চায় না। ওয়াহিদুল মাহমুদ সাথে এডুকেশন ছেড়েই দিলেন। হ্যাঁ। আমি মাঝে মাঝে বলি যে কি আর এগুলো, মানে অনেক সময় মনে হয় কি যে কাজ করে যদি কিছু কোপারেশন পান এবং ফলটা যদি পান তো একটা মনে হয় আর একটু করি। তো মোটামুটি তো খারাপ না, একেবারে যে পজিটিভ না। যেমন আমি বলি ইনফ্লেশন কমেছে, বাজারে মোটা চালের দাম বেড়েছে, এখন বড় বড় না সরু চালে সরকারের চালের বাজারে সস্তে কিন্তু চালের দাম কমে। আমি ফুড অ্যাডভাইজারকে বললাম যে স্যার একটা মিনিকেটের দাম বাড়ছে, মনে হচ্ছে বাজার ধ্বংস হয়ে গেছে। তো এইরকম নেগেটিভ যদি আপনি ভাইব দেন তো এটা তো খারাপ লাগে। উনি বলে স্যার আমি এখন আমার কাছে 9 লক্ষ টন রিজার্ভে আছে, আপনি টাকা দাও, আমি নিয়ে আসছি। তারপরে একটা মিনিকেটটা মার্কেট প্রবলেম, কারণ মিনিকেটটা ওই 4-5 রকম চাল কেটে কেটে তারপর মিনিকেট করে ফাইনালাইজার এটা বেড়েছে সবগুলো তখন আর বাজারে। আমি শুনে আমি যে বলি ভাই বাজেট আপনি 1,000 টাকা নিয়ে যান, একটা দাম বাড়বে একটা দাম কমছে, আমরা 1,000 টাকা করে টান পড়েছে কি বলে না, তবে তো বলে এটা তো খারাপ কি বলে, তখন চুপ করে থাকে। না স্যার, খারাপ কি এইটার ক্ষেত্রে আমি মানে বাজারে ফুলকপি, টমেটো, কাঁচামরিচ, আলু, পেঁয়াজের দাম কম, আমরা মানে আমিও বাসা থেকে আমাদের বাংলাদেশে যেসব আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছেন তারা খুব খুশি, কিন্তু আমি তো দেখতেছি উৎপাদন খরচ পাইতেছে না তারা। আমি দেখতেছি যে কৃষকরা উৎপাদন খরচ পাইতেছে না। তারপর আবার আরেকটা খবর স্যার, এটা আপনার চোখে পড়ছে কিনা, যে অনেকে বলতেছে যে আপনি ইয়ার ব্যয় বেড়ে যেতে, কোল্ড স্টোরেজের ব্যয় বাইরে যাওয়াতে সবাই এটা এখন বাজারে দিয়ে দিচ্ছে, তাদের সংরক্ষণে ব্যয় বেড়ে যেতে। স্যার আপনি এটা কি হয়? না এটা আমি তো লক্ষ্য করেছি, এটা এশিয়ার কাজ এগ্রিকালচার মিনিস্ট্রি। আমি কালকেও বলেছি যে কোল্ড স্টোরেজ যেটা আলুটা হয়ে থাকে, এখন যদি আলুটা যদি স্টোর করার জন্য যথেষ্ট সুযোগ না, আগামীতে আলু করবে না, তখন আবার বিপদে পড়বো আমরা, তাই না? এখন বলছি স্টোরেজটা এত ভাড়া, ওখানে একটা বিরাট একটা গ্রুপ আছে। আমি বলছি ইমিডিয়েট দেখেন অত্যধিক ভাড়া কেন নেয়, এটা লুক ইনটু দ্যাট। এখন হচ্ছে এত নীতিগৃটি ভেতরে আপনার ট্রেডাররা এত বেশি চালাক, মানে হয়তো বা আমাদের চেয়ে বেশি চালাক। আপনার এইগুলো নিয়ে আপনি, আমি একটা উদাহরণ দিই আপনাকে, এই যে সয়াবিনটা আপনারা কেন, সয়াবিন তো বাজারে যে ছিল দেশে যে আমি ভর্ষিটা বলেছে সয়াবিন প্রচুর আছে, কি করেছে ওরা? আর ইম্পোর্ট তো আমি বহু অ্যালাউ করেছি, ট্যাক্স কমিয়ে দিয়েছি, ফিডার ভেসেল গুলোতে সয়াবিনটা রেখে, এবং দে ইউজ ইট অ্যাজ স্টোরেজ অফ সয়াবিন। ওর নিজস্বতে পয়সা লাগবে রাখতে পারে, ওখানে রেখে দিতে। তখন যখন আমি বললাম তখন কোস্ট গার্ড গিয়ে ওদের রেড করেছে, তখন আসছে। অতএব এই সমস্ত বুদ্ধি হয়তো এটা আমরা আগে একটু বুঝতে পারিনি, ভাবছিলে চট্টগ্রাম পোর্টে জায়গা নেই, কন্টেনার গুলো আনতে আসতে পারবে না, দেখলে না ইচ্ছা করে ওখানে রেখে দিচ্ছে ওরা। অতএব এই যে, তবে ঠিক যে উৎপাদন যে খরচ পাচ্ছে না, এটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জ। আমরা কৃষকদের যদি ঠিক না দেই, মানে ওদের রেয়ার ফেয়ার প্রাইস যদি না দেয়, তোর উৎপাদন করবে না, আবার ওরা কষ্ট থাকবে। রাইট স্যার, আপনি আসবেন, আমরা দর্শকদের একটা প্রশ্ন করেছিলাম যে বিদেশে পাচার হওয়া অর্থের কিছু অংশ চলতি বছরে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব আশা করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, তা সম্ভব হবে বলে মনে করেন কিনা? শতকরা 72% দর্শক মনে করছেন যে হ্যাঁ এটা সম্ভব হবে, আপনার উপর আস্থা রেখেছেন তারা। শতকরা 28% মনে করছেন এটা সম্ভব হবে না। 74,000 দর্শক ভোট দিয়েছেন স্যার, 74,000 অনলাইনে মাত্র একদিনে, এটা একটা বিরাট নাম্বার। এর মধ্যে 72% আপনার উপর আস্থা রেখেছেন যে আপনি ফিরিয়ে আনতে পারবেন। তবে স্যার একটা অন্য পরবর্তী প্রসঙ্গ এবং পরবর্তী প্রশ্নে যাই, এটা ইন্টারেস্টিং। বাজার
boat rests